মোটামুটিভাবে আপনাদের মধ্যে অনেকেই এখন ভয়ে রয়েছেন, ভীত সন্ত্রস্ত রয়েছেন যে আপনারা আদৌ ভারতীয় নাগরিক কিনা। বিগত 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হুঙ্কার দিয়েছেন, বিগত কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে চর্চা চলছে, সংবাদ শিরোনামে রয়েছে এবং প্রত্যেকটি চর্চার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে যে বিষয়, আজ সেই বিষয় নিয়ে অঞ্জন আপনাদের প্রত্যেকটি বিষয়ে ক্ল্যারিটি দেবে, পরিষ্কার করবে। আগামী 1 ঘন্টায় আপনাদের মনে আশা রাখি একটি প্রশ্নও থাকবে না অন্তত এই বিষয় নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বিষয় নিয়ে? প্রশ্ন হচ্ছে সেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR নিয়ে। সরাসরি SIR নিয়ে এখনো পর্যন্ত যা যা বিষয় সামনে এসছে, যা যা প্রশ্ন আপনাদের রয়েছে, সব প্রশ্ন আজ আমাদের এই প্রাইম টাইমে আপনাদের সামনে রাখবো। আপনাদের প্রশ্ন, আমার উত্তর, আমার রিসার্চ এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কি বলছে, সেই যাবতীয় তথ্যভিত্তিক আলোচনা আজ আগামী 1 ঘন্টায় করব। শুধুমাত্র ডিবেট নয়, একেবারে প্রাসঙ্গিক যে আলোচনা, সেই আলোচনা আপনাদের সামনে রাখবো এবং আমি আশা রাখি এরপরে আপনাদের মধ্যে কোনো রকম ভীত সন্ত্রস্ত হওয়ার মতো কিচ্ছু থাকবে না, আমি আশা রাখি। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আর কিছুক্ষণ পরেই আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের প্রশ্ন জানাতে পারেন এবং তার সঙ্গে আপনাদের প্রশ্ন সরাসরি যেমন আমাদের সঙ্গে বিশিষ্ট গেস্টেরা থাকবেন তাদের কাছেও আমি নিয়ে যাব, যদি এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর হয়তো বা আরও বেশি বিশদে আলোচনা করা দরকার। আর ঠিক সেই কারণে থেকেই আজ যে বিষয়গুলো দিকে আমি প্রথমে আলোকপাত করব, সেই বিষয়গুলো ক্রমশ প্রকাশ্য। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6টা 57। আপনারা জানেন সন্ধ্যে 6টা 57 মানে প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আজ সরাসরি মূল আলোচনার কেন্দ্রবিন্দু যেখান থেকে প্রশ্ন যে জায়গাগুলোতে রয়েছে আপনাদের, সেই প্রশ্নগুলো আমারও প্রশ্ন, সেই প্রশ্নগুলো একবার আপনাদের সামনে এক এক করে রাখবো। কি কি প্রশ্ন রয়েছে দেখুন। দেখুন, আপনাদের মধ্যে প্রশ্ন রয়েছে, অঞ্জনের উত্তরও থাকবে আর কিছু করে মধ্যে। প্রশ্নগুলো আগে দেখাই। কাদের কাগজ দেখাতে হবে না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জন্ম শংসাপত্র না থাকলে ভোটার তালিকা থেকে কি নাম বাতিল? তৃতীয় নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখবো। তৃতীয় প্রশ্ন, 1987-র পর জন্ম হলে বাবা মার জন্ম শংসাপত্র দেখানো কি আবশ্যক? নাম্বার 4, জন্ম শংসাপত্র ছাড়া আর কোনো নথি দেখানো যাবে? 5 নম্বর প্রশ্ন আপনাদের সামনে রাখছি। ভোটার তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্প কি ভবিতব্য? আমি আরও একবার 1 থেকে শুরু করে 5 নম্বর প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি। দেখুন, কাদের কাগজ দেখাতে হবে না। 2 নম্বর প্রশ্ন আরও একবার আপনাদের সামনে রাখছি। জন্ম শংসাপত্র না থাকলে ভোটার তালিকা থেকে কি নাম বাতিল? 3 নম্বর প্রশ্ন, আপনাদের মধ্যে যেগুলো ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলোই আজ রেখেছি। 1987-র পর জন্ম হলে বাবা মার জন্ম শংসাপত্র দেখানো কি আবশ্যক? নাম্বার 4, জন্ম শংসাপত্র ছাড়া আর কোনো নথি দেখানো যাবে? নাম্বার 5, এখনো পর্যন্ত আমার কাছে আসা যেই প্রশ্নগুলো, ভোটার তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্প কি ভবিতব্য? অফিসারকে একটু আনবার জন্য আমাকে এই প্রশ্নগুলো আমার পাশে ঠিক স্ক্রিনে চলবে এবং এক এক করে উত্তর আপনাদেরকে আমি দেব। এবার এই প্রশ্নগুলোর উত্তর শোনার জন্য আপনাদেরকে ধৈর্য রাখতে হবে এবং তার সঙ্গে জুড়ে থাকতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে। তার কারণ আজ আপনাদের জন্য এই প্রশ্নগুলো আমি রেখেছি এবং উত্তর দেব বলেই এসেছি। শুধুমাত্র একটি বিষয় মাথায় রাখবেন, তা হলো রাজনীতি ভুলে যান কিছুক্ষণের জন্য। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, CPIM এসব ভুলে যান কিছুক্ষণের জন্য। আপনারা তৃণমূল সমর্থকও নন, আপনারা বিজেপি সমর্থকও নন, কংগ্রেস সমর্থকও নন, CPIM সমর্থকও নন। আপনারা যে কোনো পার্টি করতে পারেন, কোনো কিছুরই আপনারা সমর্থক নয়। কিছুক্ষণের জন্য ভেবে নিন আপনারা সাধারণ মানুষ এবং আপনারা ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য আপনাদের মনে যা যা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়েছে, অন্তত বিহারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটা করা হচ্ছে SIR প্রক্রিয়া, সেই অনুসারে প্রশ্নটা একদিকে থাকবে এবং আবার আপনার সঙ্গে আমাদের উত্তর। প্রথম প্রশ্ন আপনাদের সামনে, যেটা সরাসরি ভোটার তালিকা অনুসারে কাদের কাদের, বিশেষ করে যে প্রথম প্রশ্ন, একবার প্রভু বিসিআরকে আমার সাইডে রাখার জন্যে। প্রথম প্রশ্ন আরও একবার দেখুন, কাদের কাগজ দেখাতে হবে না। প্রশ্ন স্থির থাকবে, কাদের কাগজ দেখাতে হবে না? কাউকে কাগজ আলাদা করে দেখাতে হবে না যদি আপনি বৈধ নাগরিক হয়ে থাকেন। আপনাদের কাগজ দেখাতে হবে না যদি আপনারা 1987 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত, অর্থাৎ 3টে প্যারামিটারে ভাগ করা হয়েছে। 1987-র আগে, 1987 থেকে 2002 এবং 2002-এর পরে, এই 3টে পোর্শনেই আপনাদেরকে কিছু দেখাতে হবে না আলাদা করে বৈধ
নাগরিকত্বের জন্য আপনাদেরকে আলাদা করে কিছু দেখাতে হবে না। 11টি নথি, পুরোপুরি 11টি নথি, যেখানে সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সেই 11টি নথি আপনাদের সামনে দেখাবো আমি, আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কি কি সেই 11টি নথি। একবার দেখুন, স্পষ্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা ইন ডিটেল বলে দেওয়া হয়েছে 11টি নথির কথা। 11টি নথির মধ্যে প্রথম যে নথি বলা হয়েছে যে এনি আইডেন্টিটি কার্ড or pension payment order issued to regular employee or pensioner of any central government or state government, অর্থাৎ যে কোনো রকম আইডেন্টিটি কার্ড হতে পারে, সেটা আপনাদের পেনশন, অর্থাৎ আপনি সরকারি কাজ করতেন সেই অনুসারে আপনার পেনশন নিশ্চয়ই থাকবে, পেনশনের প্রমাণপত্র নিশ্চয়ই আপনার কাছে থাকবে, অথবা আপনি যদি এখনও সরকারি কাজে কর্মরত থেকে থাকেন তাহলে সেই প্রমাণপত্র আপনাদের দেখালেই হবে। অর্থাৎ এগুলো যতগুলো 11টি নথি দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটি অল্টারনেটিভ নথি, যে কোনো একটি থাকলেই হবে। অর্থাৎ যে কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্থ সার্টিফিকেট ছাড়া নাকি আপনাদেরকে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া হবে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়েও আসবো, কিন্তু তার আগে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের সামনে রাখছি। এনি আইডেন্টিটি কার্ড অর সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট অর লোকাল অথরিটিজ, ব্যাংক or post office or LIC PSUs prior to 1/7/1987, অর্থাৎ আপনাদের যদি ব্যাংকের খাতা থেকে থাকে, ব্যাংকের বই থেকে থাকে, আপনাদের যদি LICর কাগজপত্র থেকে থাকে, আপনাদের কাছে যদি পোস্ট অফিসের কোনো খাতা থেকে থাকে, কোনো বই থেকে থাকে, তাহলেও আপনাকে আলাদা করে কিছু দেখাতে হবে না, এটা দেখালেই হবে। নাম্বার 3 আপনাদের সামনে রাখছি, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ আপনাদের কাছে যদি জন্ম শংসাপত্র থাকে সেটাও আপনারা দেখাতে পারেন। এই যে বারংবার করে জুজুটা দেখানো হচ্ছে যে জন্ম শংসাপত্র ছাড়া নাকি আপনাদের ভোটার তালিকা থেকে বের করে দেওয়া হবে, জন্ম শংসাপত্র না থাকলে নাকি আপনাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আপনাদেরকে বের করে দেওয়া হবে, এগুলো মিথ। এইসব কথায় দয়া করে কান দেবেন না। যে বা যারা এই কথাগুলো বলছেন তাদের থেকে বিরত থাকুন। তার কারণ একদম স্পষ্ট ভাষায় আমি যে কথাগুলো বলছি আমার মন গড়া কথা নয়, স্পষ্ট নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট না, বার্থ সার্টিফিকেট ছাড়া আরও কিছু রয়েছে, পাসপোর্ট রয়েছে। নিশ্চয়ই আপনাদের কাছে পাসপোর্টও থাকতে পারে, অনেকেই অনেক জায়গাতে ট্রাভেল করেন, পাসপোর্ট নিশ্চয়ই থাকবে। এছাড়াও ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, যদি আপনাদের কাছে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে তার রেজাল্ট থাকলেও আপনাদের কাছে হবে, সার্টিফিকেট থাকলেও আপনাদের কাছে হবে। 5 নম্বর পয়েন্ট শেষে 6 নম্বর পয়েন্ট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখাতে পারেন তবেও হবে। এবং ঠিক এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে আমি আরও একটা বিষয় পরবর্তীকালে আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু তার আগে আরও একটা বিষয় এখানে রয়েছে, ফরেস্ট রাইট সার্টিফিকেট। অর্থাৎ বিভিন্ন যেমন ধরুন বন দপ্তরের ক্ষেত্রে, ডুয়ার্সের ক্ষেত্রে অনেকে ডুয়ার্সে বসবাস করেন, তাদের ক্ষেত্রে এই ফরেস্ট রাইট সার্টিফিকেট দেখালে পরেও কিন্তু হবে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ওবিসি অর এসসি অর এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, যদি আপনাদের কাছে ওবিসি সার্টিফিকেট থাকে, যদি আপনার কাছে এসসি সার্টিফিকেট থাকে, যদি আপনার কাছে এসটি সার্টিফিকেট থাকে, এই সব কিছু থাকলে পরেও আপনি বৈধ নাগরিক। এছাড়াও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যদি এনআরসি, যেই জায়গাগুলোতে এনআরসি লাগু হয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তবেও আপনারা বৈধ নাগরিক, ভারতের নাগরিক। এছাড়া রয়েছে 10 নম্বর, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস, অর্থাৎ আপনাদের ফ্যামিলির যদি কোনো নাম লোকাল অথরিটিসের কাছে বা স্টেট গভর্নমেন্টের কাছে থাকে সেই লিস্ট যদি আপনারা দেখাতে পারেন, এরকম যে কোনো নথি যদি আপনারা দেখাতে পারেন তবেও আপনারা বৈধ নাগরিক। এবং অন্তিম লগ্নে শেষ যে পয়েন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে তা হলো এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ যদি আপনাকে পাট্টা দেওয়া হয়, ধরুন পাট্টার যে বিষয় রয়েছে, যদি সরকার পক্ষ থেকে আপনাকে রেজিস্টারভুক্ত কোনো জায়গা দিয়ে দেওয়া থাকে সেই রেজিস্টার সার্টিফিকেটও আপনারা দেখাতে পারেন বৈধ নাগরিক হিসেবে। তাহলে চিন্তা কোথায়? এই 11টি নথি আপনারা দেখাতে পারেন, শো করতে পারেন, শুধুমাত্র জন্ম শংসাপত্র নিয়ে নয়। যে বিশ্বাসটা তৈরি করা হচ্ছে যে বিভিন্ন, বিশেষ করে বিহারের ক্ষেত্রে প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেই প্রত্যন্ত গ্রামে নাকি অনেকেই বার্থ সার্টিফিকেট নাই থাকতে পারে, হতেই পারে। তাহলে তো এতগুলো পয়েন্ট রয়েছে, 11টি নথির মধ্যে কি একটি নথিও তাদের কাছে থাকবে না? আমি বলছি তাদের কাছে ল্যান্ড অ্যালটমেন্ট সার্টিফিকেটও কি নেই?
তাদের কাছে ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিসের কাছ থেকে এই নথিপত্রও কি নেই? একটা থাকলে পরেই কিন্তু আপনারা অবশ্যই বৈধ ভারতীয় নাগরিক। যে বা যারা এটা বোঝানোর চেষ্টা করছে তাদের থেকে বিরত থাকুন, আমি আবারও রিপিট করছি। তার কারণ এটা যে বলা হয়েছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। বিহারে এই ঘটনা ঘটেছে, বিহারে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর করা হয়েছে, সেই অনুসারে এই লিস্ট দেওয়া হয়েছে যে এই 11টি নথি দিলেই হবে। এবার আপনাদের সামনে আরও একটা বিষয় সামনে রাখা অত্যন্ত দরকারি, তার কারণ এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এমিউনারেশন ফর্ম, যেটা স্পষ্ট ভাষায়, আমি বলবো বিষয়কে একবার ফুল স্ক্রিন আমাকে আনার জন্য, যেখানে স্পষ্ট আপনারা দেখতে পারবেন। দেখুন, এটা সেই এমিউনারেশন ফর্ম, যেখানে স্পষ্ট ভাষায় যেগুলো লেখা রয়েছে আপনাকে একটু বুঝিয়ে দিই। ওল্ড ফটো অর প্রি প্রিন্টেড ফটো, যেগুলো আগের, যদি আগে আপনার কোনো ফটো থেকে থাকে সেই ফটো, এবং পেস্ট কারেন্ট ফটো, এখনকার যে ফটো আপনার কাছে রয়েছে সেই ফটো এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, আধার নাম্বার অপশনাল, মোবাইল নাম্বার, ফাদার্স অর লিগাল গার্জেন নেম, এপিক নাম্বার, যে এপিক নাম্বার আপনাদের কাছে রয়েছে সেই এপিক নাম্বার আপনাকে এই ফর্মে ভরতে হবে। মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নাম আপনাকে ভরতে হবে, এপিক নাম্বার থাকলে পরে সেটা দিতে হবে। স্পাউস নেম, যদি আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা কিংবা আপনি যদি বিবাহিত হন তাহলে তার নাম এবং তার এপিক নাম্বারও আপনাকে দিতে হতে পারে যদি দরকার হয়। এখানে লেখা আছে স্পষ্ট ভাষায় ইফ অ্যাপ্লিকেবল, এবং তার সঙ্গে সঙ্গে ডিক্লারেশনে যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে সবথেকে চিন্তার বিষয়, যেটা সবাই চিন্তা করছেন। স্পষ্ট ভাষায় দেখুন এখানে ডিক্লারেশন লেখা রয়েছে, ডিক্লারেশন ফর্মে স্পষ্ট ভাষায় যেগুলো লেখা রয়েছে সেটা আপনাদের সামনে একবার রাখছি। দেখুন কি লেখা রয়েছে। স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, I am above 18 years of age, ordinary resident on the above, যেখানে অ্যাড্রেস অ্যান্ড আ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ যদি আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আমি কি আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, অর্থাৎ 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ 1987 সালের অনুসারে আমি কি 1987 সালের আগে জন্মগ্রহণ করেছি, তাহলে সেখানে টিক দিতে হবে। আর টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যেই লিস্টগুলো আপনাদেরকে দেখালাম এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দিলেই আপনাদের হবে। এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড নট প্লেস অফ বার্থ, অর্থাৎ এই যে জন্ম শংসাপত্র, এই জন্ম শংসাপত্র ছাড়াও কিন্তু এই 11টি নথির মধ্যে এতগুলো নথি যে কোনো একটি দিলেই আপনার হবে যদি আপনি 1987 সালের আগে জন্মগ্রহণ করে থাকেন। আরও একটি রয়েছে বক্স, যেখানে লেখা রয়েছে 1987 থেকে 2002 সালের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যেটা দেওয়া রয়েছে, যে 11টি নথির কথা আপনাদেরকে বললাম। এছাড়া প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাবা অথবা মা ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ, অর্থাৎ বাবা অথবা মায়ের জন্ম শংসাপত্র যদি থাকে সেটাও আপনারা দিতে পারেন। আর যদি জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রেও তাদের সেই এই 11টি নথির মধ্যে যে কোনো একটি দিলেও কিন্তু হবে। এবং শেষ যেটা রয়েছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, যদি 2004-এর পরে হয় তাহলে অনেকগুলো ডকুমেন্ট কিন্তু লাগছে। কি কি ডকুমেন্ট লাগছে? প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার, অর্থাৎ মায়ের ডকুমেন্ট চাওয়া হয়েছে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ, অর্থাৎ মায়ের আলাদা করে এই 11টি নথির মধ্যে সেই নথিগুলো যে কোনো একটি দিতে হবে। এবং বাবা এবং মা উভয়ের এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। আশা রাখি আপনাদের পুরোপুরি পরিষ্কার হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় কি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ বিতর্কের জায়গাটা তাহলে কোথায়? বিতর্কের জায়গা রাজনীতি নিয়ে, বিতর্কের জায়গা সরাসরি রাজনীতির আঙ্গিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের থেকে দূরে থাকুন, তার কারণ ইতিমধ্যে যারা রাজনীতি করবার চেষ্টা করছে তারা শুধুমাত্র কিছু চাইছেন বলে হয়তো করতে পারেন, কিন্তু প্রশ্নটা একটি জায়গাতেই রয়েছে যে এই বিষয়গুলো সরাসরি নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে সত্যিই কোনো ডিবেটের জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও আমি জানার চেষ্টা করব যে ঠিক বিরোধীরা কেন তা সত্ত্বেও এই বিষয় নিয়ে এত জল ঘোলা করবার চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুমন গাঙ্গুলি, কংগ্রেস নেতা, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনিন্দ সিংহ রয়,
তৃণমূল সমর্থক, রাজনৈতিক কর্মী। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত প্রাইম টিভি বাংলার প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি অবশ্যই আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে অঞ্জনের প্রশ্নটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, আমার প্রশ্ন, এসআইআর এনআরসি এর মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? আমি প্রথম সুযোগ দেব সরাসরি অনিন্দ্যবাবুকে। অনিন্দ্যবাবু, প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনেছেন যে এসআইআর এবং এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আনমিউট করুন প্লিজ। প্রথমে অর্জুন বলি, আপনি 15 মিনিট ধরে যেটা বোঝানোর চেষ্টা করলেন আমরা সবাই শুনলাম। প্রথম শুরুতেই একটা কথা বলি, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি 17/1/2020 প্রধানমন্ত্রী নাগরিকত্ব নিয়ে একটা আরটিআই করেছিলেন। এই নাগরিকত্ব আরটিআই প্রধানমন্ত্রী দপ্তর থেকে, আপনি চাইলে আমি আপনাকে ফাইল নাম্বারটাও বলে দিতে পারি, লাস্টের নাম্বারটা যে 00243, ওখান থেকে আরটিআই মানে রিপ্লাই আছে, জন্মসূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয়, অতএব কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। তাহলে আপনি 15 মিনিট ধরে এত কিছু বললেন, কি লাভটা হলো বলুন? দ্বিতীয় কথাই, সমস্যাটা শুরু হলো কোথা থেকে জানেন তো? ট্রায়াল যখন আমরা দেখলাম, ট্রায়ালটা দেখলাম কোথায়? মহারাষ্ট্রের ভোটে। কোন সেই মহারাষ্ট্রের ভোটে ট্রায়াল, যেখানে 5 বছরে 31,000। বেশ, আবার বলার সুযোগ পাবেন, আবার বলার সুযোগ পাবেন। আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। সরি কমলপ্রার্থী, আমি সরাসরি সুমনবাবুর কাছে যাব। সুমনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নটা লাউড অ্যান্ড ক্লিয়ার, এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একটাই অসুবিধা, যে যেটা অনিন্দ্যবাবু বললেন, শুভঙ্কর যে মামলাটি করেছিল, প্রধানমন্ত্রী তার কাগজ আগে দেখান, তারপরে আমরা বুঝে নেবো এসআইআর এর সঙ্গে এনআরসির পার্থক্যটা কি। যে দেশের প্রধানমন্ত্রী নিজের কাগজ দেখাতে, নিজের এডুকেশনাল সার্টিফিকেট দেখাতে লজ্জা পান, সেই দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের নাগরিকদের ভোটার অধিকার, কারার অধিকার ওনাকে কে দিয়েছে? আগে প্রধানমন্ত্রী তার কাগজ দেখিয়ে উনি প্রমাণ করুন কোনটা এনআরসি, কোনটা এসআইআর, তারপরে আমরা গোটা 140 কোটি দেশের মানুষ এটার জবাব দেবো। বেশ, আমি স্নেহান বাবুর কাছে যাবো। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এসআইআর এবং এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধা? কোনো অসুবিধা নেই। অসুবিধা তো ক্রিয়েট করা হচ্ছে, অসুবিধা ম্যানুফ্যাকচার করা হচ্ছে। ম্যানুফ্যাকচার এই কারণে করা হচ্ছে যে দেশের মানুষ, মানে ধরেন আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি ভারতবর্ষের যখন ভোট হবে তখন ভোট দেবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যে অবৈধ অনুপ্রবেশকারী, যে অন্য দেশ থেকে উইদাউট ভ্যালিড ডকুমেন্টস এদেশে এসছে, সেও সেই সেম রাইটটা তো পাবে না। তাকে সেই সেম রাইটটা আমি কেন দেব? এই এক্সপ্লেনেশনটা কারোর কাছে নেই। এবং এই কারণে এসআইআর এনআরসি বিভিন্ন কনসেপ্টকে গুলিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো, একটা প্যানিক সৃষ্টি করা, এটাই হচ্ছে গিয়ে মেন উদ্দেশ্য। না হলে এইভাবে তো ধরে নিন একটা দেশ, কোনো দেশ তো ধর্মশালা হতে পারে না। সেই দেশে অন্য দেশ থেকে লোক আসছে, তারা আমাদের দেশের রিসোর্সেস ইউজ করছে, তারা আমাদের দেশের মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, আবার তাদেরকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো দিয়ে দিতে হবে। এটা কোন দেশে হয়? কোন সভ্য দেশে এই জিনিস হয়েছে? বিষয়টা হচ্ছে গিয়ে যে এই যে চিহ্নিত করা, এটাতে এসআইআরটা তো প্রসেসটাই হচ্ছে যে চিহ্নিত করা, চাল আর কাগজকে আলাদা করা। আমার অসুবিধা কি আছে? আমি তো বলছি না যে দেশের নাগরিকের ভোটার অধিকার কেন হবে, আমি বলছি যারা ওপার থেকে এসে তারা ভোটার অধিকার পাবে না। আবারও বলার সুযোগ পাবেন। আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বুঝতে অসুবিধে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহ ভীতু বলে। সিএ এনআরসি 3 বছর হলো পাশ হয়ে গেছে সংসদে, রাজ্যসভায় রাষ্ট্রপতির সই হয়ে গেছে, অথচ দেশ জুড়ে এখনো পর্যন্ত অমিত শাহ এবং 56 ইঞ্চির প্রধানমন্ত্রী সেটা লাগু করতে পারেনি। এতদিন যদি এনআরসি সিএ সবটা কমপ্লিট হয়ে যেত, আজকে এসআইআর নিয়ে এই তামঝাম করারই দরকার হতো না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কিন্তু প্রধানমন্ত্রী ভীতু। গতকাল যেটা বলেছেন রাহুল গান্ধী, যে ওনার দম নেই, সেটাই প্রমাণ পাচ্ছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী সংসদে পাশ হয়ে যাওয়া সিএ এনআরসি রাষ্ট্রপতির সাইন হয়ে যাওয়া,
আজও দেশ জুড়ে এখনো লাগু হয়নি কেন? এখনো কেন ছাঁকনি দিয়ে এই অনুপ্রবেশকারী ছেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়নি? তাহলে কি নাটক করতে ওই সিএ এনআরসি আইন পাস করা হয়েছে? দেশের সংসদে যে আইন পাস করেছে সেটা কি তাহলে খেলা বাটি, না লোক ভুলানো ছেলে ভুলানো একটা আইন করা হয়েছে যেখানে রাষ্ট্রপতি পর্যন্ত সম্মতি দিয়ে দিয়েছে? আইন হাতে আছে, এতদিন এনআরসি হয়নি কেন? সেই জন্যই মানুষ এখন আবার গুলিয়ে ফেলছে এনআরসি এসআইআর। এনআরসি হয়ে গেলে বেশ, এই কনফিউশনটা হতো না। মোদি বেশ। অমিত শাহ ভীতু করতে পারেনি, তাই এই সমস্যা। বেশ, সব বুঝতে পারছি। অনিন্দ্যবাবু প্রথমেই একদম শুরুতেই বলে ফেললেন যে 15 মিনিট ধরে আমি তাহলে কেন এতগুলো কথা ব্যয় করলাম। কেন ব্যয় করলাম জানেন? তার কারণ আমি যখন একটা পোলিং করছি সেই পোলিংয়ে অত্যন্ত ভয় তৈরি হয়েছে আমার। তার কারণ সাধারণ মানুষগুলো রীতিমতো ভয়ে রয়েছেন যে তাদের নামটা বোধহয় এই বোধহয় ভোটার তালিকা থেকে তাদের নামটা চলে গেল। কিন্তু তাদের মধ্যে থেকে কারা কারা মনে করছে যে এসআইআরটা হওয়া দরকার সেই রিপোর্টটাও আপনাদের সামনে রাখবো। পোলিং করেছিলাম, শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্চল সরাসরি পোলিং করেছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় অত্যন্ত ভাবাচ্ছে। কি জানেন? এটি ফুটেজ আপনাদেরকে দেখাই। বাংলাদেশ, সরাসরি বাংলাদেশের মানুষ রীতিমতো আমাদের ভারতে এসে রীতিমতো খেয়েছেন, পড়েছেন, বাসস্থান তৈরি করেছেন এবং তারপরে তারা আবার চলেও গিয়েছেন, সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছেন। আর ঠিক সেই সময় সরাসরি ধরা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো। কতজন পারেছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। আমরা সিঙ্গেল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িছে। আর এর আগে যে 8 জনকে ধরলো, এর আগে 8 জন, ওদের আমরা চিনি না। আপনারা 3 জন আলাদা? হ্যাঁ, আমরা এই 3 জন একই জায়গার, একই মানে নড়াইল জেলায় দেব। মানে ওই যে সময় ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা এগের চিনি না। নড়াইল জেলা বলতে বাংলাদেশি বাড়ি আপনাদের? হ্যাঁ, বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া থেকে যে আসলেন? আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। আমরা চিনি না, পরে ওরা ওই মাঝখানে এসে আমাদের ধরেছে, ধরার পরে তারপর আমরা এই পেজ দিয়ে চলে আসছি। আমাদের এই বর্ডার যেটা ছাড়িয়েছে আমরা কোনোদিন আসি নেই, মানে এটা নতুন। শুনতে পাচ্ছেন? এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যারা পালানোর চেষ্টা করছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা কতটা দরকার, এটা তো একটা উদাহরণ দিলাম, এরকম আরও দুটো উদাহরণ আপনাদের সামনে রাখবো। বিহারের একটি ঘটনা আপনাদের সামনে রাখবো, দেখুন। एक नंबर वो बूथ है केसरिया विधानसभा के, उसमें एक भी मुस्लिम घर नहीं है, एक भी मुस्लिम वो घर नहीं है, और वहाँ पर लगभग 35 से 40 वो मुस्लिम का नाम है। मतलब आप कह रहे हैं कि उस विधानसभा उस जगह पे एक भी मुस्लिम नहीं रहते? एक भी मुस्लिम नहीं है। हाँ। इसमें 40 नाम आ गया है, कहाँ से आया? अब ये नाम छट रहा है तो कुछ लोगों को तकलीफ हो रहा है। अभी जो सरकार काम कर रही है बिल्कुल जेन्युइन काम कर रही है। तो वो कैसे इतने सारे आप बता रहे हैं 35-40 मुस्लिमों के नाम बढ़े हैं, ये सब कैसे बढ़ जाता अब ये तो सरकार बताएगी, सरकार क्या बताए, व्यवस्था बताएगी पहले से कैसे नाम चलाया। आज देखिए कि जितना ये अगर फर्जी कुछ है, ये 90 के दशक का ही है। वो जब लालू और राबरी का जब शासन था तब का ही किया हुआ है, जो आज ये पूरा स्थिति खराब हुई है। अब इसका सुधार हो रहा है, देखिएगा बहुत अच्छा इसका रिजल्ट आएगा। ভাবতে পারেন একটি গোটা পাড়া কিংবা ধরুন একটি গোটা বুথের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের নাম রয়েছে, কিন্তু তারা সেখানে থাকেই না, এক্সিস্টই করে না, অস্তিত্বই নেই তাদের। তাহলে তাদের নামগুলো কোথা থেকে ভোটার লিস্টে আসছে? প্রশ্ন আসছে তো। অর্থাৎ এই এসআইআর প্রক্রিয়া কতটা দরকারি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন, এখানে অমত থাকতে পারে, কেউ মানতে পারেন, কেউ না মানতে পারেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়ার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিষয়েও একটি পোলিং করেছিলাম। সেই পোলিংয়ে কি বেরিয়ে আসছে সেটা একবার দেখাবো। সরাসরি আমরা পোলিং করেছিলাম এসআইআর হওয়া দরকার বাংলায়। সেখানে হ্যাঁ বলছেন 83% মানুষ, না বলছেন 17% মানুষ। আমি এই পোলিংটা করেছিলাম সরাসরি ঠিক 6:15 এবং পোলিং শেষ হয়েছে প্রায় 6:45 থেকে 50-এর মধ্যে। তার মধ্যে ভোটিং পড়েছে প্রায় 7 থেকে 8 হাজার। আর ঠিক সেই 7 থেকে 8 হাজারের মধ্যে হ্যাঁ বলছেন 83%, না বলছেন 17%। চিন্তা করে দেখুন একবার, এসআইআর হওয়া দরকার বাংলায়, এটা বলছেন 83% মানুষ। আমি ঠিক এই প্রসঙ্গ থেকেই বাকিদের কাছেও আসবো, কিন্তু তার আগে আমি স্নেহানবাবুর কাছে প্রথমে যাব। স্নেহানবাবুর কাছে যাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি তার আগে একটু ওপেনিং রিমার্কটা আপনার নেব, আমার প্রশ্নটা একবার দেখিয়ে দেবো সুকান্তবাবু আপনাকে। দেখুন,
এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? এসআইআর এনআরসির মধ্যে পার্থক্য বুঝতে কিসের অসুবিধে? সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট বলুন। এনআরসি সিএ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু রিসেন্টলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ব্রজবাসীর পরে এবার রিসেন্টলি আরেকজনের এনআরসির কাগজ এলো, সেটা এলো আসাম থেকে। এখন প্রশ্ন ব্রজবাসীও যেমন 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন দিনহাটায়, একই রকম ভাবে নিশিকান্ত, আমি যদি ভুল না করি, তার নামে এসছে। তাহলে এই যে এনআরসি গুলো ইস্যু হচ্ছে, এটা কোন কিসের ভিত্তিতে হচ্ছে? যদি ধরেই নেই যে উনি সেই 67 সালের আগে বা পরে আসাম থেকে এসেছিলেন, উনি বলছেন আসেননি, তা এবার যদি সেই বিষয়গুলো থাকে, তখন যদি তার বৈধ কাগজপত্র না থাকে, এতদিন পর 2015-র পরে ব্রজবাসীকে এতদিন পর তাকে এনআরসির নোটিশ দেওয়া হচ্ছে, এই কারণটা কি? মানে আমি এই প্রশ্নগুলো কেন রাখছি, এই প্রশ্নগুলো ভ্যালিড প্রশ্ন। দেখো, তুমি যদি সাধারণ মানুষকে বলো সিএ বা এনআরসি খায় না, মাথায় দেয়, তারা কিন্তু বোঝে না, সেটা বোঝানোর দায়িত্ব কিন্তু সরকারের। বেশ, এই মুহূর্ত থেকে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আপনার প্রশ্ন আমরা উত্তর দেবো। এই মুহূর্তে বিশেষজ্ঞরা বসে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। 3523468362 +91 আপনারা অ্যাড করে নেবেন। 3523468362 আপনারা যে কোনো প্রশ্ন এই বিষয় নিয়ে আমি উত্তর দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা যে পোলিং করেছিলাম, যেখানে প্রায় 83% মানুষ বলছেন হ্যাঁ এসআইআর প্রয়োজন রয়েছে বাংলায়, এই বিষয় নিয়ে আমি প্রথমে অনিন্দ্যবাবুর রিয়াকশনটা একবার নেব। অনিন্দ্যবাবু কি বলবেন? 83% মানুষ বলছেন। এই রিয়াকশন দেওয়ার আগে আমি একটা কথা বলতেই হবে, আমি আমাদের বিএসএফ এর অপদার্থতা দেখি। আপনাদের ট্রাইব টিভি সাংবাদিক বাংলাদেশি অনুপ্রবেশকে ধরতে পারছে না, অথচ বিএসএফ ধরতে পারছে না। আপনার মনে হচ্ছে না অপদার্থতা? আপনারা জমি দিচ্ছেন? জমি তো দেওয়া হয়েছে, জমি দিচ্ছেন জমিটা ইস্যু। ফেন্সিং এখন কতগুলো জায়গা হয়নি আপনারা জানেন? কেন জমি দিচ্ছেন না? আমি কি বলছি, জমিটা ইস্যু। জমি অবশ্যই ইস্যু, জমি যথেষ্ট বড় ইস্যু। আপনি আসাম ছেড়ে দিন, আপনি বাংলার কথা বলুন। বাংলায় এসআইআর নিয়ে কথা হচ্ছে তো, বাংলা নিয়ে বলুন না। বাংলায় দিচ্ছেন কি আপনারা? বাংলায় ফেন্সিং নিয়ে কথা বলছেন আপনারা? আমি বলছি সমস্যাটা কোথায় বলুন তো, যখন অন্য রাজ্য থেকে কোনো বিজেপি নেতা এখানে আসবে, তখন আপনারা কভারেজ করবেন, তখন বড় বড় বলবেন কথা। আর আমরা অন্য রাজ্যের কথা বলে আপনারা কোন বিষয় নিয়ে কে কথা বলছে? কোন বিজেপি নেতা কথা বললো এখন? আজকের বিষয় তো বাংলা নিয়ে, বাংলায় এসআইআর নিয়ে কথা হচ্ছে তো। ঠিক বলেছেন, বাংলা অবশ্যই ভারতের অংশ, কিন্তু এটাও আপনাকে মানতে হবে যে বাংলায় দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া হওয়াটা কতটা দরকারি। সাধারণ মানুষ বলছেন যে 83% মানুষ বলছেন যে এসআইআর দরকার রয়েছে। ঠিক তো, আমি সেটাই বলছি। এই এসআইআর বলতে গেলে আমার বিহারের কিছু কথা তুলে আনতেই হবে। বিহারের কথা তুলুন না, আসামে চলে যাচ্ছেন আপনি, বিহার নিয়ে বলুন। বিহারের ডেটা আমার কাছেও রয়েছে, বিহারের ডেটাও আপনার কাছে রাখবো। কি অবস্থা, বলুন। মানে কোথায় যাবো না যাবো সেটা আপনারা ঠিক করে দিলে তো না, আমরা ঠিক করছি না, কারণ বিহার এবং বাংলাকে রিলেট করা হচ্ছে। অনিন্দ্য বাবু, এটা বোঝার চেষ্টা করুন। এবার আপনি একটু বোঝার চেষ্টা করুন। মহারাষ্ট্রের ভোটে 5 মাসের মধ্যে 30 লক্ষ ভোটার অ্যাড হয়েছে। বিহারের এবার তারপর দিল্লির ভোটে, সেখানেও অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুড়ে দিয়ে সেখানেও নতুন করে লক্ষ লক্ষ ভোটার অ্যাড হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল যে কনস্টিটিউশন থেকে দাঁড়াতো, সেখানে 24,000 নতুন ভোটার যোগ করে দিয়েছে। তারপর আসছে বিহার। আজকে বলুন না, দেখুন, কোন বাংলাদেশি এখানে অনুপ্রবেশ করেছে, তাকে সরিয়ে দেওয়া কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যাটা যেটা হচ্ছে বাঙালির উপর অত্যাচার করা। আমরা আবার বাঙালিতে চলে যাবো। আপনারা এটাকে হাতিয়ার বানাচ্ছেন অনিন্দ্য বাবু, আপনারা এটাকে হাতিয়ার বানাচ্ছেন। আমি কেন বলছি, আপনি যে বলছেন না মহারাষ্ট্রের বিষয়, আমি বলছি আপনি মহারাষ্ট্রের বিষয়, আপনি মহারাষ্ট্রের উদাহরণ তুললেন তো, আপনি মহারাষ্ট্রের উদাহরণ তুলেছেন, হ্যাঁ কি না? উদাহরণ তুলেছেন তো। আমি এবার বলি, নির্বাচন কমিশন বিজেপির জন্য আলাদা কিছু করবে এমনটা নয়। ভালো করে পড়ুন, নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় বলেছে বিহার শুধু নয়, বাংলা শুধু নয়, দেশের প্রত্যেকটি রাজ্যে এসআইআর লাগু হবে, প্রত্যেকটি রাজ্যে হবে। শুধুমাত্র মহারাষ্ট্র পুলিশকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। যদি সেখানে সত্যি সত্যি এইরকম কিছু হয়ে থাকে, তাহলে সেই বিষয়েও স্টেপ নেওয়া হবে। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। ভুল এক্সপ্লেইন করবেন না।
অঞ্জন থানা একটু পেছনের দিকে যেতে হয়। আপনি যখন প্রশ্নটা করলেন একটু ধৈর্য রাখুন। অপোজিশন লিডার হচ্ছেন এল.কে. আডবাণী, প্রাইম মিনিস্টার হচ্ছেন মনমোহন সিং। সেই সময় বলা হলো যে নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করা হবে কে? অফিসার লিডারের নাম থাকা দরকার। মনমোহন সিং সেটা মানলেন, বলে একদম থাকা দরকার। অফিসার লিডার একজন, চিফ জাস্টিস একজন এবং প্রধানমন্ত্রী, তাই তো? সেই কে বলেছিলেন? এল.কে. আডবাণী। সেই দলেরই প্রধানমন্ত্রী আসলেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদী। এসে কি করলেন? এসে বলে ঠিক আছে অফিসার লিডার থাকবে, চিফ জাস্টিস থাকবে না। আমি ঠিক এই জায়গাতে স্নেহানবাবুর কাছে যাবো। স্নেহানবাবু কি বলবেন? না, উত্তরটা বাকিদের থেকে সময় দিতে হবে প্লিজ। স্নেহানবাবু, তাহলে তো বুঝতে পেরেছি অনিন্দ্যবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পেরেছি। স্নেহানবাবু আপনি বলুন, সবাইকে বলার সুযোগ দিতে হবে। স্নেহানবাবু বলুন। না তাহলে মানে বিষয়টা হচ্ছে গিয়ে যে স্টেট ইলেকশন কমিশনের অফিসার যখন মানে চিফ ইলেকশন অফিসার যখন ঠিক করা হবে, তখনও বিরোধী দলনেতা থাকবে, তখনও হাইকোর্টের চিফ জাস্টিস থাকবে। বিরোধী দলনেতার পরামর্শ মেনে আমাদের মুখ্যমন্ত্রী চিফ ইলেকশন অফিসার ঠিক করবে। তারপর ধরুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারপারসন, সেটা নীতি মেনে প্রধান বিরোধী দলকে দেবে। এই যে আমাদের যে এতদিন ধরে চলে আসা যে প্রক্রিয়াগুলো, সেগুলো তো মানে পশ্চিমবঙ্গে তো মানতে হবে। মানে এটা তো একতরফা হতে পারে না যে প্রশ্নগুলো আপনি করছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনার কে হবে তার সাথে এসআইআর এর কি সম্পর্ক? মানে আপনি বলুন, এক্ষুনি প্রশ্ন অনিন্দ্যদা শেষ করি তোমার প্রশ্নের উত্তরে দিচ্ছি, শেষ শুনে নাও। অনিন্দ্যদা একটা প্রশ্ন তুললো যে মহারাষ্ট্রে নাকি 6 মাসে 30 লক্ষ ভোটার অ্যাড করা হয়েছে, রাইট? 50 লক্ষ, ওকে চলো 50 লক্ষ। 5 লক্ষ তাহলে 5 মাসে 5 মাসে 5 মাসে 30 লক্ষ, 5 মাসে 30 লক্ষ, ওকে। তার মানে অনিন্দ্যদার অভিযোগ হচ্ছে 30 লক্ষ হচ্ছে গিয়ে ভুয়ো ভোটার, রাইট? তাহলে এই ভুয়ো ভোটার বার করতে গেলেই তো আমার এই রেকটিফিকেশন বা ভেরিফিকেশনটা দরকার। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা নিয়ে কথাটা বলছি। এবার একটা দেখুন, আমি মহারাষ্ট্রে অ্যাড হচ্ছে বলে আমি বিরোধিতা করছি, আবার বিহারে বাদ যাচ্ছে বলে আমি বিরোধিতা করছি। আমার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? এটা হিপোক্রেসি ভোটার হচ্ছে। লিস্ট পিউরিফিকেশন হচ্ছে সেটাতে আমার বিরোধিতা, নাকি বাদ যাচ্ছে সেটাতে আমার বিরোধিতা? আমি কোন পয়েন্টে বিরোধিতা করছি সেটা তো আমাকে বলতে হবে। নালে আমাকে স্বীকার করতে হবে যে এসআইআরটা হলে যে অবৈধ ভোটার গুলো আমি ঢুকিয়ে রেখেছি, সেই অবৈধ ভোটার গুলো বার হয়ে গেলে আমার অসুবিধা হবে, নির্বাচনের ক্ষেত্রে অসুবিধা হবে, তাই জন্য আমার বিরোধিতা। মানে আমি বলছি এই প্রক্রিয়াটা, প্রথম কথা হচ্ছে গিয়ে এই প্রক্রিয়াটা কি প্রথমবার হচ্ছে? এই প্রক্রিয়া নিয়ে তো এর আগে কোনোদিন এত হইহট্টগোল হয়নি ভারতবর্ষে, এবং এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি বলুন, এই যে কালীগঞ্জে উপনির্বাচন হলো, কালীগঞ্জে উপনির্বাচনের আগে 6000 নাম বাদ গেল। তো 6000 নাম যে বাদ গেল, এই 6000 নাম তারা হয়তো কেউ হয়তো মৃত ভোটার, কারোর হয়তো 2 জায়গায় নাম ছিল, কারোর হয়তো সঠিক পরিচয়পত্র দেখাতে পারেনি। এই ভোটার গুলো আমাদের সাধারণ নাগরিকের মতো কেন ভোটটা দেবে? তারা তো বাদ হয়ে গেল, অসুবিধা কি আছে? অসুবিধা বাদ হওয়ার পরও তো তৃণমূল 50,000 ভোটে জিতলো। এটা তো ইটস এ গুড সাইন। আমি বিহার নিয়ে কথা হচ্ছে, বিহারে একটি এক্সপ্লেনেশন আপনাদের সামনে রাখছি, দেখুন। সরাসরি বিহারের ক্ষেত্রে বিহারের একটি প্রসঙ্গ আপনাদের সামনে রাখবো, যেখানে কতগুলো মৃত ভোটার রয়েছে সেটা একবার আপনাদের সামনে রাখবো, এবং সেই মৃত ভোটার থেকে শুরু করে ডুপ্লিকেট ভোটার এমনও কিছু তথ্য সামনে আসছে, দেখাবো। 61 লাখ ভোটার কম হবে বিহারে, এমনটা এফেক্ট আসছে। আমি নেক্সট পেজ দেখাতে বলবো, যেখানে সরাসরি আমরা কতজন মৃত ভোটার রয়েছে সেটাও এখানে একেবারে সামনে চলে এসেছে নির্বাচন কমিশনের তথ্য থেকে। দেখুন 21.6 লক্ষ মৃত ভোটার রয়েছে, 31.5 লক্ষ ভোটার বিহারের বাইরে চলে গিয়েছেন, 7 লক্ষ ভোটারের নাম রয়েছে একাধিক জায়গায়। এটা কি সত্যি বাঞ্ছনীয়? একাধিক জায়গায় 7 লক্ষ ভোটারের নাম থাকবে আর এসআইআর হবে না? এটা বিহারের ক্ষেত্রে হয়েছে। আমি যতগুলো ডেটা এখনো পর্যন্ত দেখেছি প্রত্যেকটি বিহারের পার্সপেক্টিভে, এখনো পর্যন্ত বাংলায় লাগু হয়নি। তার আগেই এত জুজু কিসের? আমি এখানে সরাসরি যাব, আমি এই বিষয় নিয়ে আরও বেশি রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে থেকে আমি সরাসরি যাব এখন সুমন বাবুর কাছে। সুমন বাবু বলুন। না দেখুন, আমি প্রথমেই একটা কথা বলবো
যে আমি আমি মনে করছি বিহারে যে নির্বাচন হচ্ছে, বিহারের সরকারটি অবৈধ সরকার। কারণ বিহারে 51 লক্ষ যে ভোটারটাকে বাদ দেওয়া হয়েছে, সেই ভোটাররা কিন্তু নীতিশ কুমারকে এবং বিজেপি সরকারকে নির্বাচিত করেছিল। তাহলে প্রথম বিহারের সরকারটাকে কেন্দ্রীয় সরকার অবৈধ ঘোষণা করুক, কারণ এই 51 লক্ষ অবৈধ ভোটারকে দিয়েই সরকার ক্ষমতায় এসেছিল। তারপরে তারা এসআইআর করুক। তার মানে একটু স্পষ্ট কথা এই মাধ্যমে বোঝা যাচ্ছে বর্তমান বিহারের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় নীতিশ কুমার, তিনি ভারতবর্ষের একমাত্র অবৈধ মুখ্যমন্ত্রী। ঠিক যেরকম ভাবে ভারতবর্ষের এরকম ভাবে প্রত্যেকটি জায়গাতেই এরকম অবৈধ মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবে, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীও অবৈধ বেরিয়ে যাবে। আমি জানি আপনি যেটা বলতে চাইছেন, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, আমি বলছি তো আমাদের আমি আসবো স্নেহানবাবু কারণ আসবো। এই কারণ এই অবৈধ 51 লক্ষ ভোটের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার মানে তাহলে আগে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। দেখুন একটা অবৈধ কিছু রেখে তো বৈধ কিছু করা যায় না। বৈধ কিছু করতে গেলে বৈধ লোক থাকতে হয়। তাহলে এই অবৈধ লোকেরা পদত্যাগ করুক, বৈধ লোকেরা আসুক, তারপরে কাজ হোক। দেখুন একটা কথা, স্নেহানবাবু, না, অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য যদি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি অবৈধ হয়ে যায়, তাহলে জওহরলাল নেহরু অবৈধ প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী অবৈধ প্রধানমন্ত্রী, রাজীব গান্ধী অবৈধ প্রধানমন্ত্রী এবং নরসিংহারও অবৈধ প্রধান। কারণ এসআইআর ভারতবর্ষে প্রথমবার হচ্ছে না, এর আগে এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি 52, 56, 57, 61, 65, 66 আমি বলে দিচ্ছি। আমি বলছি এই ডেটাটা সত্যি খুব ইম্পর্টেন্ট ডেটা। আমি এটাতে আসতাম, আমি একবার শুধু বলে দিই। আমি আসবো 1952 থেকে 56-তে হয়েছে, 57-তে হয়েছে, 61-তে হয়েছে, 65-তে হয়েছে, 66-তে রয়েছে, 83-84-তে হয়েছে। আমি আরো আপনাদের সামনে ডেটা রাখতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন জুড়ে গিয়েছেন, কেউ একজন ফোন করেছেন, কোনো একজন দর্শক। আমি দর্শকের পরিচয় করে নেবো। কে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, নমস্কার দাদা, আমি জলপাইগুড়ি জেলা থেকে বলছিলাম, নিশা। তো যারা নাকি এই মানে আপনাদের শোটা দেখছিলাম আমি, তো তারপর ওখান থেকে আমার খুব হতাশাগ্রস্ত আমি হলাম এই কারণেই যে যারা নাকি এই যে সার বা এনআরসি সিএ নিয়ে যারা বিরোধিতা করছেন, আমি তো কোনো পলিটিক্যাল লোক নই না, আমি বামকে সমর্থন করি না, আমি দিদি দাদা কাউকে সমর্থন করি না, আমি শুধু সমর্থন করি ভারতবাসী হিসাবে। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে একটাই, যারা এটার বিরোধিতা করে উচ্চস্বরে আপনার সাথে কথা বলছে, তাদের ভবিষ্যৎটা কি? আজকে তাদের পরিবারে যারা সন্তানরা আছে তাদের ভবিষ্যৎটা কি? তাদের ফিউচারে তারা কি করবে? এই যে বাইরের থেকে যারা এসে আমাদের দেশের একটা মানে যেখানে আমাদের দেশের একটা কি বলবো মানে সুরক্ষার একটা প্রশ্ন যেখানে থেকে যাচ্ছে, যেখানে আমাদের নেক্সট জেনারেশন যারা তাদেরও বিভিন্ন রকম তাদের যেটা প্রাপ্য তারা সেটা পাবে না এক সময় গিয়ে, এইভাবে যদি অবাধে ঢুকতে থাকে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, শব্দের কাটাকাটি শুনতে থাকুন। আমি ঠিক এই জায়গায় সরাসরি অনিন্দ্যবাবুর কাছেই আসবো, কিন্তু তার আগে স্নেহানবাবু উত্তরটা নিয়ে নেবো। স্নেহানবাবু, একেবারে স্পেসিফিক, দর্শকরা পর্যন্ত ফোন করে বলছে যে যারা চেঁচামেচি করছে তারা এই এনআরসি সিএ সম্বন্ধে কেন এটা অবগত হচ্ছে না যে পরবর্তীকালে, আমি বলছি এই এসআইআর প্রক্রিয়াও হয়তো তিনি ইনক্লুড করতে চাইলেন। আমার প্রশ্ন শুধুমাত্র একটি জায়গাতেই, যে পরবর্তী জেনারেশনের জন্য তারা কি রেখে যাচ্ছেন। স্নেহানবাবু, দেখুন, আমাদের একটা স্পেসিফিক পয়েন্ট, যেটা শুধু এসআইআর নিয়ে না, আমরা বহুবার বলেছি যে আমাদের দেশের রিসোর্সেস আমরা অন্য লোককে কেন, অন্য দেশের নাগরিকদের কেন ভোগ করতে দেবো? আমি আপনাকে একটা পার্টিনেন্ট এক্সাম্পল দিই। একদম সংক্ষেপে বলছি, মুর্শিদাবাদের নির্মাণ কর্মীদের খুব নাম আছে, মানে আমাদের রাজ্যের দেশের বিভিন্ন জায়গায় তাদের কাজের প্রচুর জব ছড়িয়ে গেছে। এবং একটা মুর্শিদাবাদের নির্মাণ কর্মী পার ডে কিন্তু প্রায় 700 বা 800 টাকা করে তাদের রোজগার আছে। এই যে যারা বাইরে থেকে আসছে তারা 400 বা 500 টাকা ডেলি রোজে কিন্তু কাজ করছে। এবং মুর্শিদাবাদের যারা আমাদের নির্মাণ কর্মী, যারা কিন্তু ধর্মগতভাবে ইসলাম ধর্মের মুসলিম, তারা কাজ হারাচ্ছে। তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কারা? বাঙালি হিন্দুরা সাফার করছে, এদেশের মুসলিমরা সাফার করছে, শুধুমাত্র উপকৃত হচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো কিছু রাজনৈতিক দল। আমি বলছি আমার লাভটা কি এদেরকে? এরা আমার জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, আমার রিসোর্সেস কেড়ে নিচ্ছে, আর আমি এদেরকে এখানে ভরণ পোষণ করবো আমার ট্যাক্স পেইং মানি দিয়ে, আমার সরকারি টাকা দিয়ে। আমার তো এদের থেকে তো কারোর লাভ হচ্ছে না। এদের জন্য তো আমাদের ভারতীয় মুসলিমদের কোনো লাভ হচ্ছে না, ভারতীয় মুসলিমরাও সাফার করছে। আজকে গোটা বাঙালিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে এদের কারণে। এদেরকে তোমরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে। আমি আসছি বাবু, আরো একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন। আপনার নাম, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি রাজগঞ্জ থেকে সঞ্জয় মাহাতো বলছি। হ্যাঁ বলুন। আমার এসআইআর বা এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বর্তমানে যেটা বিহারে চলছে, সেটা নিয়ে আমার সমস্ত রাজনৈতিক দলকেই প্রশ্ন যে
আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর যেহেতু হয়েছিল 2002 সালে, তো পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল কি চায় না যে মানে 2002 সালের পর 2025 সালে এসে একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হোক বা একটা ভোটার তালিকা সংশোধন হোক? সে সমস্ত মানে রাজনৈতিক দল নির্বিশেষে আমি এই প্রশ্নটা রাখছি। আর আরেকটা হলো, এটা তো সত্যি যে মানে পশ্চিমবাংলা অনেকদিন ধরে ভুয়ো ভোটার আছে এবং ভোট দানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজনের নামে অন্যজন ভোট দেয় বা অনেক মৃত ব্যক্তির তালিকা এখনো বাদ যায়নি। তো প্রত্যেক রাজনৈতিক দলকে আমার একটা প্রশ্ন যে তারা কি চান না যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হোক বা বেশ, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, শব্দের কাটাকাটি শুনতে থাকুন। কিন্তু আমার প্রশ্ন একেবারে স্পেসিফিক। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত বাবু, দর্শক বলছেন যে তারা কি চায় না যে 2002 সালে যেটা একবার হয়েছিল 2025-এ দাঁড়িয়ে প্রায় 23 বছরে এখনো পর্যন্ত একবারও এসআইআর হয়নি, এটা আরো একবার হোক? এটা কি চায় না কোনো রাজনৈতিক দলেরা? সুকান্ত বাবু, দেখো, এটা কেউ চায় না বললে ভুল হবে। আমি তো বারবার বলছি এটা প্রয়োজন, নিড অফ দা আওয়ার। কিন্তু প্রশ্ন হলো সময়টা, যে সময়টা বেছে নেওয়া হয়েছে সেই সময়ে আমি তোমাকে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো তোমার বলা উচিত, যেটা হচ্ছে বিএলও। শুধু কিন্তু বিএলও কাজ করছে না বিহারে, বিহারে কাজ করছে হচ্ছে এনএসএস, ন্যাশনাল সার্ভিস স্কিম, এনসিসি, বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, এক্স গভর্নমেন্ট অফিসিয়ালস, এরা কাজ করছে। সুতরাং বিএলওর সঙ্গে এরা সকলে মিলে অ্যাটলিস্ট 4 লাখ এদেরকে দেওয়া হয়েছে অ্যাজ এ বিএলওর সাথে কাজ করতে। সময়টা কতটা অল্প, মানে বাধ্য হয়েছে এনএসএস এর মতো, এনসিসির মতো যারা মানে বেসিক্যালি সোশ্যাল সার্ভিস করে বা যারা হচ্ছে মানে একটা দেশকে অন্য জায়গায় নিয়ে যায়, কখন তাদের ব্যবহার হয়? বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিতে হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল সার্ভিসে হয়। তো এটাকে আমি যদি সোশ্যাল সার্ভিস ধরি ইলেকশন কমিশনের, তার মানে বুঝতে পারছো যে কতটা তৎপরতা। কারণ জানে এনএসএস এনসিসি ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, কারণ আমি নিজে এনএসএস এর প্রোগ্রাম অফিসার, আমি জানি। তো সুতরাং এই কেন বিএলওদের উপর পুরো ডিপেন্ডেন্ট থাকতে পারছে না, কারণ এক একজন বিএলওর কাছে 6,000 থেকে 7,000ও অ্যাপ্লিকেশন আসছে এবং ফর্ম ফিল আপ যখন করে দিচ্ছে, আমার প্রশ্ন অনেকগুলো জায়গায় তারা অনেকেই রয়েছে শিক্ষিত নয় এবং তাদের কি হচ্ছে আঙুলের ছাপ নিয়ে সেটা করে দেওয়া হচ্ছে। এই যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে, দিল্লিতে কিন্তু ইতিমধ্যেই দিল্লি নির্বাচনের পর বিজেপির এই যে বেসিক্যালি জিতে আসা, তারপরে অনেক প্রশ্ন এসেছিল, এর মধ্যে কিন্তু অনুপ্রবেশও ছিল। আমি সব বুঝতে পারছি সুকান্ত বাবু, আমি বুঝতে পেরেছি আপনি কি প্রশ্ন করতে চাইছেন। আমার শুধু প্রশ্ন একটি জায়গাতে, যে জায়গাতে সরাসরি বলা হচ্ছে যে যদি এগুলো হয় তাহলে কি ভোটার তালিকা থেকে নামটা চলে যাবে? ভোটার তালিকা থেকে নামটা চলে যাবে? আমি আবারও বলছি, ভোটার তালিকা থেকে যদি নাম চলেও যায়, সেক্ষেত্রেও সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হবে, এমন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যেখানে সরাসরি স্টেপ নেওয়া হবে, স্পেশালভাবে একটি রিজার্ভেশন জায়গা রাখা হবে যেখান থেকে তারা থাকতে পারবে। আমি এখানে সরাসরি একটু জয়দেব বাবুর কাছেই যাব। আমি একটা লাস্ট পয়েন্ট, 2003 শেষ বিহারে হয়েছিল এসআইআর, এবার 2003-এ হয়েছিল শেষ। তা সেবারের পর থেকে 2003 থেকে 2024 অব্দি তুমি চাইছো নতুন। এবার তুমি বলো আধার কার্ড, তারপরে হচ্ছে তোমার রেশন কার্ড, ভোটার কার্ড, কি বাধা হলো? মানে এইগুলো কি বাধা হলো? তাহলে একটা মানুষের কাছে আমি ছেড়ে দিলাম আধার কার্ড কংগ্রেস করেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এগুলো প্রচুর ভুয়ো বেরোচ্ছে। সমস্যাটা তো এই জায়গায় যে রেশন কার্ডও ভুয়ো, ভোটার কার্ডও ভুয়ো বেরোচ্ছে, ইনফ্যাক্ট আধার কার্ডও ভুয়ো বেরিয়ে যাচ্ছে। তাহলে করবে নির্বাচন কমিশন যদি স্বচ্ছতা আনতে চায়, তাহলে কিভাবে আনবে? এটাও তো মানতে হবে। এখানে স্পষ্ট ভাষায় যেটা বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, যদি কোনো কারণে ভোটার তালিকা থেকে কেউ বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট দিয়ে তাদেরকে অন্তত পক্ষে, তারা হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু তাদের জন্য ব্যবস্থা কিছু না কিছু করা হবে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন আবারও নেক্সট স্টেপে না হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে আসবো। হ্যাঁ, তাহলে তুমি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পক্ষে? না, একেবারেই নয়। না, সুকান্ত বাবু, আপনি ভুল ভাবছেন। না, সংস্কার জানাচ্ছি, গণতন্ত্রের মূল অস্ত্র সেটাকে কেড়ে নিয়ে তারপর তুমি সংশোধন করবা, তুমি তাহলে ভোট বন্ধ করে দাও না। এটাও তো প্যারালিটিক। তাহলে এত অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা থাকছেন, তারা তাহলে কোথায় যাবেন? তারাও তো দিনের পর দিন ভোটটা দিচ্ছেন, এটাও তো রাইট নয়। আমাকে সুযোগ দেওয়া, আমি অবশ্যই আপনাকে সুযোগ দেবো, কিন্তু তার আগে জয়দেব বাবুর কাছে যাবো। আমি সবাইকে সুযোগ দেবো, জয়দেব বাবুকে একেবারেই সুযোগ দিতে পারছি না। জয়দেব বাবু বলুন। আজকে প্রধান বিরোধী দলনেতা গ্যারেন্টার হয়েছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু, তারা বাংলায়
ভোটার হয়েও যদি নাম কেটেও যায় তাদের আমি রাখবো, মুসলমানদের রাখবো না, আমি গ্যারেন্টি দিচ্ছি এলওপি হিসেবে। অর্থাৎ সরাসরি সংবিধানকে আঘাত করা হয়েছে, সংবিধানের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্যকে আঘাত করা হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট অপশন, যে এটা এলওপি গ্যারেন্টার করছে মুসলিম রাখতে দেবো না, হিন্দু সব থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গা হিন্দু হলে থেকে যাবে, কিন্তু মুসলিম হলে সে রোহিঙ্গা হলে সে থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য গ্যারেন্টার এলওপি। নেক্সট জনপ্রতিনিধি নির্বাচিত আজকে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে 11টা নথি আপনি পড়ছেন তার সঙ্গে 12 নম্বর নথি যদি ইলেকশন কমিশন দিয়ে দিত, যে যারা কোটি কোটি মানুষের ভোটে জিতে এসছে তাদের উপর আমরা সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রেখে যেভাবে আমরা ডোমিসাইল দিই, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিই বা আমরা শংসাপত্র দিই, এই মানুষটা আমার অঞ্চলে 1 বছর 2 বছর 6 মাস রয়েছে, সে ভারতীয়, সেই জায়গা থেকে যদি একটা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটটাকে ভ্যালিডেশন দিত ইলেকশন কমিশন, তাহলে এসআইআর দিয়ে কারুর কোনো ওজর আপত্তি থাকতে পারতো না। একটা কাউন্সিলর, একটা প্রধান, তারা জনপ্রতিনিধি, ইলেকশন কমিশন জনপ্রতিনিধি নয়, জানেও না যে এলাকায় কে থাকে। সেটার জন্যই আজকে আমাদের সংবিধান বলেছে আপনি পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর করুন, এবং মুখ্যমন্ত্রী যদি লিখিত ভাবে দেয় যে এরা আমার রাজ্যের বাসিন্দা, এরা ভারতীয় নাগরিক, এদের ভোটার লিস্টে এনলিস্টেড করে নাও, তাহলে ওই 11টা ডকুমেন্টের সঙ্গে 12 নম্বর ডকুমেন্ট যদি মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর, সে যে দলেরই হোক, এবং যদি আজকে পঞ্চায়েত প্রধানকে এই ক্ষমতাটা দেওয়া হতো যে তাদের রেকমেন্ডেশন এবং তাদের সার্টিফিকেটটাকেও ইলেকশন কমিশন গ্রাহ্য করবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু ইলেকশন কমিশন বুলডোজ করবে বলে যে নথিগুলো চেয়ে পাঠাচ্ছে, যেখানে রাজ্য সরকারের, আপনারা বলতে চাইছেন যে 11টা নথির মধ্যে কারো কাছে কোনো নথি থাকবে না, এটা বলতে চাইছেন? আমি আবারও বলছি, একটা ডেটা আপনাদেরকে দিই। বিহারের ক্ষেত্রে 90%, আমি বলছি আপনাকে বলার সুযোগ দেবো, 90% মানুষ ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে চলে এসেছেন। তাদের মধ্যে অনেকেই পড়ালেখা জানেন না। আমি বলছি প্রত্যন্ত গ্রামে এখনো পর্যন্ত, আমি বলছি বিহারের ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রামে এখনো পর্যন্ত তারা পড়ালেখা জানেন না। তাদের মধ্যে থেকেও 90% মানুষ ইতিমধ্যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে চলে এসছে। আমি বলছি বাংলার ক্ষেত্রে অনেক মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তারা কেন পারবে না? এই 11টি নথি যেটা এখনো পর্যন্ত বাংলার ক্ষেত্রে লাগু হয়নি, যদিও বা এই 11টি নথির মধ্যে কি একটা নথিও তারা দেখাতে পারবেন না? এটা আপনারা বলছেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার কাছে সত্যি আর সময় নেই। আমি প্রত্যেকের কাছে আমি আসছি, প্রত্যেকে আমি 1 মিনিট করে সময় দিতে হবে এবার। হ্যাঁ বলুন, শেষ করুন প্লিজ, শেষ করুন। হচ্ছে যে একটা মানুষও যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাইরে চলে যায়, সেটা কি গণতান্ত্রিক দেশে কাম্য? না, একেবারে কাম্য নয়। কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে যে তিনি যদি অনুপ্রবেশকারীরা দিনের পর দিন আমার আপনার অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয়, এটা কি ঠিক? এটা ঠিক? মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীকে সার্টিফাই করে দেবেন, এটা বলতে চাইছেন? অবশ্যই করতে হবে, কেন করবে না? সরকার না, এটা ভরসার জায়গা নয়, মূল জায়গা হচ্ছে রাজ্য সরকার কেন অনুপ্রবেশকারীদের দিনের পর দিন এখানে রাখছেন, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, এটা মেনে নিতে হবে। কি বলছেন আপনারা? আমি একেবারে অন্তিম লগ্নে যাচ্ছি, প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড করার সুযোগ দেবো। আমি অবশ্যই সুযোগ দেবো সবাইকে। আমি প্রথমেই আমি সুমন বাবুকে একটু সুযোগ দিতে হবে। আমি আসছি সুমন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, প্রথম কথা বলি, আপনি যেটা বললেন, যেটা বলা আছে স্পেশাল কিসের, মানে একজন গণতান্ত্রিক, একজন মানুষ ভোটার, তাকে স্পেশাল ভাবে ব্যবস্থা করতে হবে, মানে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করা, হত্যা করার দায়িত্ব ইলেকশন কমিশন কে দিয়েছে? এই দেশে ইলেকশন কমিশন এই যে এসআইআর এর নাম করে সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষের গণতন্ত্র হত্যা করতে নেমেছে। আর এটা তো বাস্তব কথা, যেখানে আপনারা বলছেন 326 এবং 326 নম্বর অনুচ্ছেদের কথা, সেখানে স্পষ্ট করে বলা আছে 18 বছরের উপর যে কোনো প্রাপ্তবয়স্ক ভোটার, তাদের যদি ক্রিমিনাল কোনো কেস না থাকে, তারা যদি সুস্থ মস্তিষ্কের না থাকে, তাহলে তাদের ভোটার তালিকায় বাদ দেওয়া যায় না। আসলে নির্বাচন কমিশন এখন ঠিক করছে, নির্বাচন কমিশনের চলছে এখন পিএমও থেকে, তাই পিএমও থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অর্ডার এসছে যে এদেরকে বাদ দিয়ে এই তালিকাগুলোকে বাদ দিয়ে ভোটে যেত। আচ্ছা বলুন, ঠিক কেন এখন এসআইআর করা? ঠিক বিহার নির্বাচনের আগে এসআইআর করার কথা কেন মনে হলো? এতদিন ইলেকশন কমিশন কি ঘুমাচ্ছিল?
স্পষ্ট করে বলছি, এই এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআর পক্ষপাতদুষ্ট, এই এসআইআর মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য করা হচ্ছে, যে মানুষের ভোটার বেশ বেশ, আমি আর বড় সুযোগ দিতে পারছি না, প্রত্যেকের কাছে যাবো। আমার শুধু একটাই বলা, সুমন বাবু, যদি একেবারে বিধানসভা নির্বাচনের আগেও এই এসআইআর প্রক্রিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বিজেপি যেভাবে হ্যাম্পার হবে, বাকিরাও একই রকম ভাবে হ্যাম্পার হবে, কেউ আলাদা করে একা হ্যাম্পার হবে না। আমি এখানে যাচ্ছি, আমি অনিন্দ্যবাবুর কাছে যাচ্ছি। অনিন্দ্যবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি আর সময় দিতে পারছি না, প্লিজ অনিন্দ্যবাবু। প্রথমত কথা হচ্ছে, বিহারের যে সংখ্যাটা আপনি বললেন, সেটাই সংখ্যাটা নিয়ে সমস্যা। আপনি দেখুন 22শে জুলাই পার্লামেন্টে, 23শে জুলাই বলছে 22শে জুলাই বিহারে এসআইআর হচ্ছে, 11,484 জনের নাম বাতিল হয়েছে। আর তারপরে 23শে জুলাই বলা হচ্ছে 1 লক্ষের ওপর। আর আজকে কত তারিখ? কত সংখ্যা বললেন? দ্বিতীয় কথা বলছেন, আপনি রোহিঙ্গা নিয়ে কথা বলছিলেন না? 26 তারিখ। ভারতবর্ষের রোহিঙ্গা কত আছে? লক্ষ লক্ষ রোহিঙ্গা। শুনেনি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। না, এটা ভারত এটা মেম্বার নয়। ভারত এটা মেম্বার নয় অনিন্দ্যবাবু, ভারত এটা মেম্বার নয়। ভারত এটা মেম্বার নয়। আপনি অথেন্টিক রিপোর্ট দিন, এটা অথেন্টিক রিপোর্ট দিন অনিন্দ্যবাবু। ভারত এটা সদস্যই নয়। সরকারের বিরুদ্ধে বাকি অনিন্দ্যবাবু বলুন। পার্লামেন্ট স্বীকার করেছে, আপনার কথা নয়, ভারত সরকার স্বীকার করেছে এই সংখ্যাটা। বলছে তারা বলেছে 22,500 রোহিঙ্গা আছে ভারতে, এবং পার্লামেন্ট এবং ভারত সরকার স্বীকার করেছে। আপনি বলেছেন স্বীকার করেনি। আর যদি না হয় তাহলে কি হয় বলুন? আপনি বলবেন যে ক্ষমা চাইবেন। আমি এখানে সরাসরি ক্ষমা চাওয়ার বিষয় না, মূল বিষয় হচ্ছে ভারত এই সংস্থার সদস্যই নয়। আমি এখানে স্নেহান বাবুর কাছে যাবো। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি বলার সুযোগ দিয়েছিলাম অনিন্দ্যবাবু আপনাকে। স্নেহান বাবু বলুন। স্নেহান বাবু, দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষে কতজন অনবৈধ অনুপ্রবেশকারী আছে, ঠিক আছে? ইউপিএ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি 2004-এ পার্লামেন্টে দাঁড়িয়ে সংখ্যাটা দিয়েছিলেন যে 97 লক্ষ, তার মধ্যে 54 লক্ষ শুধুমাত্র পশ্চিমবাংলা দাঁড়িয়ে। এটা কিন্তু বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী না, কংগ্রেসের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই ফিগারটা দিয়েছিলেন। আমি বলছি, তাদের মধ্যে যদি একজনও ভোটার লিস্টে থেকে থাকে, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব যে সেই নামটাকে তুলে বাদ দেওয়া। কারণ আমি বারবার বলছি, যে ফান্ডামেন্টাল রাইটটা আমি, আপনি, অনিন্দ্যদা বা সুমনদা এক্সারসাইজ করছে, সেটা বাংলাদেশ থেকে আসা ওই পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনদা এক্সারসাইজ করতে পারে না। এবং বিষয়টা হচ্ছে কি, যে এই রাইটটা যখন কারা হচ্ছে, এখানে একজনও ভারতের নাগরিক, বিহারে যে এই যে 60 লক্ষের উপরে নাম বাদ গেছে, একজনও ভারতীয় নাগরিক যার নাম বাদ গেছে, এরকম কি কোনো প্রমাণ এসছে? ম্যাক্সিমাম তো গেছে যারা দেব, ম্যাক্সিমাম যাদের 2 জায়গায় নাম ছিল, ম্যাক্সিমাম যাদের কোনো। আমি আর সময় দিতে পারছি না, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। বিরোধীদের অসুবিধাটা কোথায়? সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, যারা এটা নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিয়েছে যে এনজিওটা, তারা কিন্তু বলছে যে এই শুধু এই 3টে ডকুমেন্টস নয়, মানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নয়, বাকি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু কোনো না কোনো ভাবে প্রভাবিত হতে পারে, এবং সেগুলোর মধ্যে ডকুমেন্টেশনের ক্ষেত্রেও বহুভাবে ফেক, ফ্রড সবকিছু থাকতে পারে। সুতরাং কোনো একটা জায়গায় মাইগ্রেন্ট ওয়ার্কার যারা রয়েছে, যারা বিবাহিত বা নারীরা রয়েছে বিহারে, তারা কিন্তু সমস্যায় পড়ছে। আমরা বলছি সেই এনজিও যে কেস করেছে, কেসের প্রতিটি ছত্রে ছত্রে তা লেখা আছে। এবং সবচেয়ে বড় কথা, আপনারা বলছেন নিশ্চিত এসআইআর হোক, পশ্চিমবঙ্গে হোক, গুলশান কলোনির মতো জায়গা যেখানে ভ্যালিড পরিচয়পত্র নেই। কিন্তু আমার প্রশ্ন, যে নির্বাচন কমিশন এতদিন ভোটের আগে থেকে, কি নির্বাচন কমিশনের কাজ কিন্তু ভোটের আগে শুরু হয় না অঞ্জন, শুরু হয় ভোট প্রক্রিয়ার বহু আগে, এবং এটা কন্টিনিউইং একটা প্রসেস। যখন টিএন সেশন থেকে শুরু করে এখানে মীরা পান্ডে ছিলেন, তো অনেক নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কারের উপর চেষ্টা করেছেন। তুমি নির্বাচনী সংস্কারের নামে এসআইআর করা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। দিস ইজ নট দ্য ইলেকট্রাল ফর্ম, মানে একদম এটা ইলেকট্রাল একটা ফর্ম, যেখানে রিফর্মস আমি বলতে পারি, আরো অনেক রিফর্মস হওয়ার জায়গা আছে। বেশ, আমি যাদববাবুর কাছে যাবো। যাদববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেশের স্বার্থে
দেশের উন্নতি এবং প্রগতির স্বার্থে নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে আমি প্রার্থনা করব যত দ্রুত সম্ভব হয়ে যাওয়া আইন সিএএ এনআরসি লাগু করুন, দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীকে ঝেঁটিয়ে বিদায় করুন। যদি আপনার সত্যিকারের 56 ইঞ্চির ছাতি হয়ে থাকে এবং অমিত শাহের যদি সাহস থাকে, যে আইনকে আপনারা ওই শীত ঘুমে পাঠিয়ে রেখেছেন, ওই হিমঘরে পাঠিয়ে রেখেছেন, ওই শীত ঘুম থেকে জাগিয়ে সিএএ এনআরসি ভারতবর্ষ জুড়ে করুন, অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বার করুন এবং এসআইআর প্রক্রিয়া যদি করতে হয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট এবং কাউন্সিলরের সার্টিফিকেট, বিধায়কের সার্টিফিকেট, সাংসদদের সার্টিফিকেটকেও ভ্যালিডেশন দিতে হবে ওই 11টা ডকুমেন্টের সঙ্গে। এনারা যদি কেউ সার্টিফাইড করে যে এই এলাকার ভোটার, আমার ভোটার, আমি শংসাপত্র দিচ্ছি, একজন মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি যদি সেটা বলে, সেটাকেও কিন্তু নির্বাচন কমিশনকে স্বার্থে গুরুত্ব দিতে হবে এবং লাইনটা কি লেখা আছে করতে হবে। দেখুন কি লাইন লেখা রয়েছে, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। এই না, আপনাকে বলছি না, আমি সবাইকেই বলছি। এইম অফ বিহার এসআইআর, এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে নো এলিজিবল ভোটার শুড বি লেফট আউট। এটা আমি বলছি না, এটা নির্বাচন কমিশন বলছে। কোনোভাবে যেটা বারংবার করে বলা হচ্ছে 326 নম্বর ধারার কথা, সেই অনুসারে আমি আবারও বলছি 326 নম্বর ধারা অনুসারে আমি আবারও বলছি, বিশ্বাস হারানোর জন্য রাজনৈতিক নেতারা তৈরি করছেন জয়দেব বাবু। রাজনৈতিক নেতারা 21-এর মঞ্চ থেকে একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে নির্বাচন কমিশন ঘেরাও করবেন, একজন মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন নির্বাচন কমিশন ঘেরাও করবেন, আইন মানি না, এটা কেউ বলতে পারেন? আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি আবারও বলছি, একজন মুখ্যমন্ত্রী কোনোভাবেই বলতে পারেন না যে তিনি আইন মানেন না। একজন মুখ্যমন্ত্রী কখনোই বলতে পারেন না যে নির্বাচন কমিশন ঘেরাও করবে। তিনি সাধারণ মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে পারেন, কিন্তু এরকম বলা যায় কিনা, সাংবিধানিকভাবে এটা বলা যায় কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই ভালো, অবশ্যই আপনারা এক্সপ্লেন করবেন। আর আজকে যে কথা বলে স্পেশাল শো শেষ করবো এরকমই, যে বারংবার যে বিষয়গুলো সামনে আসছে, যে সেই 87 সাল থেকে 2002 সাল, আমি আবারও বলছি আতঙ্ক নয়, সতর্ক থাকুন। নিজেদের ওই 11টি নথি যা আমি প্রথম 15 মিনিটে বলেছি, আরও একবার দেখে নিন। আমার ভিডিও পুরোপুরি সবার কাছে পৌঁছে দিন যারা যারা আতঙ্কে রয়েছেন। তার কারণ এই 11টি নথি থাকলেই যথেষ্ট। কোনো দরকার নেই আপনাদের জন্ম শংসাপত্র না থাকলে এই 11টি নথির মধ্যে থেকে যে কোনো একটি নথি দিলেই আতঙ্ক থেকে আপনারা বেরোতে পারেন। ভয় পাওয়ার কোনো বিষয় নেই। একথা বলে আজকে শেষ করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি হতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।